আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখেও তো আপনারা চিন্তা করছেন আমি হঠাৎ করে এটা কি বললাম, তারেক বিদেশ সফর নাকি সেফ এক্সিট, এটাই হয়তো সকলে চিন্তা করছে। তখন কথা হচ্ছে যে আমি কেন বললাম যে উনি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা। কারণ হচ্ছে আপনারা হয়তো শুনেছেন বা না শুনলেও দুই একদিনের ভিতরে হলেও শুনবেন যে উনি অলরেডি বিএনপির কাছে নাকি প্রস্তাব দিয়েছেন যে উনি পদত্যাগ করবেন। যদিও উনি এর আগেও একবার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, পত্রিকার এক সাংবাদিক যখন ইন্টারভিউ নিয়েছিলেন, যে উনি বলেছিলেন যে নতুন সরকার ক্ষমতায় আসলেই উনি দায়িত্ব ছেড়ে দিতে চান। তো এখন নাকি ভার্বালি উনি বিএনপির নেতাদের সাথে কথা বলেছেন যে উনি পদত্যাগ করবেন, এখনো লিখিত কিছু দেননি। তো বিএনপিও বলছেন যে এখনো ওরকম কোনো কথা হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যতটুকু জানতে পারলাম তাতে বলা হচ্ছে যে উনি নাকি তিনটা বিষয় নিয়ে নাকি এখনো অনেক মনক্ষুণ্ণ। তার প্রথমটা হচ্ছে যে ওনাকে না জানিয়ে পৃথিবীর সমস্ত এম্বাসি থেকে, বাংলাদেশের যে এম্বাসি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সব জায়গা থেকে ওনার যে ছবি নামিয়ে ফেলছিল, এইটা যেমন ওনার খুবই মনকষ্ট, এখনো সে কষ্ট যায় নাই। দ্বিতীয়ত, উনি যখন ভাষণ দিচ্ছিলেন মানে সংসদে, রাষ্ট্রপতির ভাষণ, সেদিন বিরোধী দল বলতে জামাত এনসিপি, এটা তো দুইটাই ভাই, একই সাপের দুই সাপের একই বিষ। ওরা বিভিন্নভাবে আপনার পোস্টার ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, যেটা সংসদের ইতিহাস আর কখনো হয় নাই। রাষ্ট্রপতির দিকে মারতেও গেছিলেন এই নাহিদ হাসনাত এরা। সুতরাং এটা নিয়েও একটা মনোকষ্ট। এবং সর্বশেষ বিরোধী দলীয় চিফ হুইপ, না জানি চিটিং হুইপ, সে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা বা আরো অনেক কথা বলেছেন। এই সব তিন চারটা বিষয় নিয়ে উনি খুবই মনক্ষুণ্ণ, যেটা উনি নাকি ওনার আপনজন আছেন তাদেরকে বলেছেন। আপনজন কারা আমি জানি না ভাই, ওদেরকে বলেছেন। তো এর ভিতরে এগুলো নিয়ে নাকি উনি খুব মনক্ষুণ্ণ, এবং উনি এমনও বলেছেন যে রাষ্ট্রপতির কি কাজ করবে না করবে এগুলো সব তো ইন্ডিমেন্টই দেওয়া আছে, এটা কোনো ফৌজদারি মামলা হইতে পারে না, কোনো আইন হইতে পারে না, রাষ্ট্রপতিকে অশোভন আচরণও করা যায় না। এবং মহান জাতীয় সংসদে যখন এই কালসাপ এরা যখন রাষ্ট্রপতিকে মারতে যায়, করতে যায়, তখন এটা অপমান লাগতেই পারে, যে কোনো রক্ত মাংসের মানুষের অপমান লাগতে পারে। সেই সব হিসাব করে উনি পদত্যাগ করতে চাচ্ছেন। এখন উনি পদত্যাগ করতে চাচ্ছেন, তো পদত্যাগটা তো বাংলাদেশে করে দিলেও পারে। তবে ওই যে বললাম, হয়তো উনি পদত্যাগ করে বের হবেন আর ওই এনসিপি, জামাত, বিএনপি এরা মিলে তো ধোলাই দিয়া ঢুকাই দিতে পারে, এই ভয়ে আমার কাছে যদ্দূর মনে হচ্ছে বা যে রিপোর্ট আছে তাতে উনি 9 তারিখ দেশ থেকে বের হবেন। তার সাথে ওনার স্ত্রী ডাক্তার, উনি একজন ডক্টর, উনি থাকবেন, এবং দুজন নাকি অফিসিয়াল লোক থাকবেন। এছাড়া মানে 8 জনের একটা টোটাল বহর। তো এর মধ্যে ওনার ছেলে মেয়েরাও থাকবেন কিনা আমি 100% গ্যারান্টেড না, এটা জানি না এখনো। এরা নাকি সকলে মিলে বাংলাদেশ থেকে আসবেন, এখানে ট্রিটমেন্ট নেবেন, 17 তারিখ উনি দেশে ফিরে যাওয়ার কথা। তবে এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির জন্য লন্ডনের বেডফোর্ড এরিয়াতে একটা বাসা নেওয়া হয়েছে। এটা আসলে সরাসরি বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য না, এটা বাসাটা নেওয়া হয়েছে। এবং যতটুকু ইনফরমেশন, এইটাতে নাকি রাষ্ট্রপতি এসে হয়তো উঠতে পারেনি বেডফোর্ডে। এটা 5 বেডরুমের একটা বাসা। তো 5 বেডরুম বলতে আপনার আমাদের বাংলাদেশের মতো হইতে পারে, মানে এখানে ওনার যে বাড়িটা সেটাতে 5টা বেডরুম আছে, নিচে একটা বড় লাউঞ্জ আছে যেটাকে আমরা ড্রয়িং রুম বলি, ওইরকম একটা বিশাল লাউঞ্জ আছে, একটা কিচেন আছে, এবং আরেকটা ছোট আপনার ডাইনিং রুমের মতো আছে, মানে ডাবল লাউঞ্জ, এখানে বলে ডাবল লাউঞ্জের একটা বেডরুম, ডাবল লাউঞ্জের হাউস, বিশাল হাউস, সামনে পিছনে ছোট বড় গার্ডেন আছে। এরকম একটা বাসা দেখা হয়েছে। এবং এই বাসাটা মে মাসের 1 তারিখে, মানে আজকে থেকে অলরেডি এটা ভাড়া নেওয়া হয়েছে। কার নামে নেওয়া হয়েছে সেটা জানি না, তবে যেখান থেকে ইনফরমেশনটা পাওয়া সেটা নাকি রাষ্ট্রপতির জন্যই নেওয়া হয়েছে। এবং সেখানে ডেকোরেশন তো
এখানে ফার্নিচার নাকি আগামী 2-1 দিনের ভিতরে সব ফার্নিচার উঠে যাবে। যদি এখানে যেসব হাউসগুলো ভাড়া নেওয়া হয় ম্যাক্সিমাম ভাড়া বাড়িতেই আপনার মোটামুটি ফার্নিচার দেওয়া হয়, তবে ওগুলো ফেলে দেওয়া হবে, নতুন করে ফার্নিশড করা হবে। যদ্দূর শুনলাম যে এইটাই নাকি রাষ্ট্রপতি থাকতে পারে বলে এতটুকু জানছি। তখন উনি হয়তো ইংল্যান্ডে আসবেন, এর ট্রিটমেন্ট নিতে এসে হয়তো উনি আর যাবেন না, ফেরত না গিয়ে এখান থেকে নিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন, এবং পদত্যাগপত্র পাঠিয়ে দিলে ওনাকে এখান থেকে আইসা যে দড়ি দিয়া বাইন্দা নিয়ে যাবে এইরকম কোনো উপায় নেই। এরকম কারোই ক্ষমতা নাই যে ওনাকে রশি দিয়া বাইন্দা নিয়ে যেতে পারে, এবং এইটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাই আমি বলেছি যে রাষ্ট্রপতি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা। এবং এই কাহিনীটা হয়তো বিএনপির গভর্নমেন্টের অনেকেই জানেন, তারেক নিজেও জানেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী জানেন, আইন মন্ত্রণালয় জানেন যে উনি যাবেন, যে ইংল্যান্ড থেকে হয়তো 12, 13, 14, 15 তারিখে উনি জাস্ট পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন, অথবা 17 তারিখে উনি ফিরে যাওয়ার কথা, উনি তার না ফিরে আরও 1-2 মাস পরেও পাঠাইতে পারেন। সেটা হচ্ছে ওনার ব্যাপার, বিষয়টা ওনার। তবে উনি যে চিকিৎসার জন্য আসছেন এই ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন, টিকিট হয়ে গেছে ওনার। এইখানে ওনার সাথে যারা আসবেন তারা কোন হোটেলে থাকবেন, কোথায় থাকবেন, বাংলাদেশ এম্বাসি কোন কোন গাড়ি দিবে, এগুলো সব রেডি অলরেডি। মানে উনি যে আসছেন, এবং স্পিকারকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আজকে প্রায় দীর্ঘ 20-22 মাস পরে উনি দেশের বাহিরে বেরোতে পারছেন। সুতরাং এই হচ্ছে যে মূল কাহিনী, এগুলো সবই জানাইছেন। তার মানে রাষ্ট্রপতি যখন দেশে থাকবেন না তখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার, মানে স্পিকার সাহেব দায়িত্ব পালন করবেন, এবং স্পিকারের দায়িত্ব পালন করবেন তখন ডেপুটি স্পিকার। এই হচ্ছে যে অবস্থা। তো এখন ওই যে আপনাদের বললাম যে সংবিধান 80 অনুচ্ছেদ অনুযায়ী 3টা আছে যে রাষ্ট্রপতিকে ইন্ডেমনিটি দেওয়া হয় রাষ্ট্রপতি থাকাকালীন যে কোনো কাজের জন্য, ওনার কোনো জবাবদিহিতা থাকে না, উনি কাউকে জবাব দিতে হয় না, এইসব বিষয় নিয়ে কোনো ফৌজদারি মামলা করা যায় না, এবং সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে না, রাষ্ট্রপতিকে অপমান করতে পারে না, এগুলো ওনার সাংবিধানিক অধিকার, এগুলো সবগুলোই ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই দেন, রাষ্ট্রপতি কারো কাছে ছুটি আবেদন করতে পারেন, নিজের ছুটি নিজেই দেন, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ছুটি কাটাইতে পারেন একটানা। তো সেই হিসেবে এখন আমরা দেখি যে আসলে কি হয়, যে রাষ্ট্রপতিকে আসলে ব্রিটেনে চিকিৎসার নামে এসে সেফ এক্সিট নিচ্ছেন, নাকি উনি আবার ফেরত যাচ্ছেন, কোনটা কি হয় সেটা এখন সময় বলে দিবে। 9 তারিখ উনি দেশ ত্যাগ করছেন, ব্রিটেনে আসছেন চিকিৎসার জন্য, 17 তারিখ ফিরে যাওয়ার কথা। এর ভিতরে কি কি হয় না হয় তাই আমরা দেখব। আপনারা যারা বাংলাদেশে আছেন অথবা পৃথিবীর নানা প্রান্ত থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা নিয়মিতই দেখতে পেয়েছেন যে আমি আসলে বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে কথা বলি। কালকে আপনারা দেখেছেন প্রথম আলো সহ অনেকগুলো পত্রিকায় এসছে বাংলাদেশ আমেরিকার সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তিটি কি? 14টি বোয়িং 737 এবং আরও একটি সংস্করণ মিলে 14টি বিমান কিনবে। এই বিমানের প্রথম চালানটি আসবে 2031 সালে, অর্থাৎ যখন বিএনপির ক্ষমতার থেকে চলে যাওয়ার সময় হবে, অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। এখন টাকা কবে দেওয়া হবে, কতদিনের মধ্যে দেওয়া হবে সেটা আমরা জানি না এখনো, সেটা ডিটেলস আসেনি। তো এই বিমানের দাম কত? এই বিমানের দাম হচ্ছে 45,000 কোটি টাকা, আর পাউন্ডে ডলারে যদি আপনি হিসাব করেন 3.7 বিলিয়ন ডলার, যেটা একটি পদ্মা সেতু তৈরি করতে যে টাকা লেগেছে তার সমান। খেয়াল করে দেখেন, এক পদ্মা সেতু এই যে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে যে আমাদের যে একটা ব্যবধান ছিল, খেয়াল করে দেখেন পদ্মার এপারে যে 1 কাঠা জমির দাম ধরেন 5 লাখ টাকা, আর পদ্মার ওই পারে 1 কাঠা জমির দাম ছিল 50,000 টাকা। এখন এই পদ্মা সেতু হওয়ার পর ওই পারের জমির দামও ওই 5 লাখ টাকার উপরে চলে গেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের ফলে এই বাংলার দুপাশের বাংলাদেশের যে পদ্মা সেতু, পদ্মা নদী যেভাবে দেশটাকে 2টা অংশে ভাগ করে রেখেছিল, সেটাতে সেতু বন্ধন হয়েছে। উন্নয়নের ধারা
ত্বরান্বিত হচ্ছে, জিডিপিতে প্রতি বছর 1.5% করে ইনক্লুড করছে, এবং মানুষের যে সময়ের অবচয় সেটা রক্ষা করছে। বরিশাল থেকে আসতে 7 নদী 13 গাং, এরই নাম বরিশাল, এরকম একটা প্রবাদ শুনতাম। সেই বরিশাল 10 থেকে 15 ঘন্টা লাগতো ঢাকায় আসতে যাদের, তারা এখন 3 থেকে 4 ঘন্টার মধ্যে মায়ের কোলে পৌঁছে যায়। সেই রকম একটা প্রজেক্টের নাম ছিল পদ্মা সেতু। 1, 2, 3, 4 বছরে নয়, 20 বছরেরও অধিক সময় ধরে বা 30 বছরেরও অধিক সময় ধরে এই পদ্মা সেতু নির্মাণের চিন্তাভাবনা চলছে, সমীক্ষা চলছে, কাজকর্ম চলছে। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর সেটা বেগবান হয়, এবং তিনি সেটাকে সত্যিকার অর্থে রূপান্তর করার জন্য যত কিছু দরকার করে এই পদ্মা সেতুটিকে বাস্তব করেছেন, এবং পদ্মা সেতুর যে সুফল সেটা আমরা পেতে শুরুও করেছি। এখন এই পদ্মা সেতুর সমান টাকা দিয়ে আপনি করছেন একটি আমেরিকার সাথে গোলামি চুক্তি এক্সিকিউট করছেন। আমেরিকার সাথে যে গোলামি চুক্তি হয়েছে সেটা হলো 350 বিলিয়ন ডলারের আপনি কৃষি পণ্য প্রতি বছর কিনবেন। কিনে কে খাবে? রাঘব বোয়ালেরা খাবে, কারণ তাদের টাকা আমেরিকা এটা ট্যাক্স হিসেবে নেবে। বাংলাদেশের সাধারণ মানুষ 250 টাকা কেজি আলু খাওয়া সম্ভব না, কারণ আমেরিকা থেকে যে আলু আসবে সেই আলু বাংলাদেশের নামতে নামতে শুধু বিমান ভাড়াটাই 1 কেজি আলুতে 250 টাকা পড়বে। তো এখন 250 টাকার আলু কে খাবে ভাই? আপনি, তাহলে আপনাকেও লিস্টে রাখলাম। এখন আসেন, এই যে পদ্মা সেতুর সমান টাকা দিয়ে আপনি 14টি বোয়িং কিনবেন, এই বোয়িং বিমানের কেন কিনবেন? কিনবে এই কারণে আমেরিকার সাথে এই ডক্টর ইউনূসকে দিয়ে একটি গোলামি চুক্তি হয়েছে। সেই চুক্তিটি হলো আমেরিকার আধিপত্য মেনে নিতে হবে, আমেরিকা যা বলবে সেটা আপনাকে শুনতে হবে, আমেরিকা যে দাম দিবে সেই দামে আপনাকে কিনতে হবে, এবং আপনি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করতে গেলে আমেরিকার পারমিশন নিতে হবে। আমরা ভেবেছিলাম একটি সরকার আপাত দৃষ্টিতে দেখা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছে, সেই ক্ষমতাশীল সরকার অন্তত রাষ্ট্রবিরোধী এইসব চুক্তি পার্লামেন্টে রিকগনিশন দেবে না এবং সেটাকে মেনে নেবে না। 60 ডেজ কুলিং পিরিয়ড, অর্থাৎ 60 দিন সময় ছিল এই চুক্তিটি মেনে না নেওয়ার। সরকার তা করেননি, কারণ তারেক রহমান ডিসেম্বর মাসে গত বছর বলেছিলেন 10-12 তারিখের দিকে যে তিনি দেশে ফেরাটা তার উপরে ডিপেন্ড করে না। তার মানে কি আরও শক্তি আছে, সেই শক্তিটি হলো আমেরিকা। আমেরিকার সাথে তিনি আনকন্ডিশনাল শর্তে রাজি হয়েছেন যে তোমরা যেই সত্য দিবা, যেই রকমের চুক্তি করতে বলবা আমি তাই করব, আমাকে দেশে ফেরাও এবং ক্ষমতার মসনদে বসাও, জামাত যা তোমাদেরকে দেবে আমি তার চেয়ে বেশি দেব। এই কথা বলার পর তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা জানেন এই চুক্তিটি, এই যে বাংলাদেশের বাজেটের 20% সমান যে টাকা, এই টাকা দিয়ে বোয়িংয়ের সাথে এই 14টি বিমান কেনার চুক্তি হয়েছে। অর্থাৎ 1 বছরে যদি আপনি 750 থেকে 800 বিলিয়নের মতো যদি আমাদের টোটাল বাজেট ধরেন, সেই বাজেটকে 45 বিলিয়ন টাকা দিয়ে যদি ভাগ দেন, তাহলে দেখবেন 17 থেকে 20% আমাদের বাজেটের এই সমান টাকা এই বোয়িংয়ের সাথে চুক্তি হয়ে গেছে। শুধু কি তাই, প্রতি বছর কৃষি পণ্য সহ 6000 পণ্য আমেরিকা থেকে আনতে হবে। আমি একটি পশ্চিমা রাষ্ট্রে বসবাস করি, ব্রিটেনে বসবাস করি। এই দেশে একদম নিম্নমানের কোনো একটা জিনিস থেকে উচ্চমানের জিনিস পর্যন্ত সব বেশিরভাগই চায়নার তৈরি, ইন্ডিয়ার তৈরি, বাংলাদেশের তৈরি, ব্রাজিলের তৈরি অথবা ভিয়েতনামের তৈরি। কেন তৈরি? কারণ সেখানে শ্রমিকের শ্রমের মূল্য কম। এই যে ব্রিটেন, এই ব্রিটেনে একজন মানুষ সর্বনিম্ন যে চাকরিটি আছে, ধরেন 18 বছরের উপরে একজন মানুষ সর্বনিম্ন যে চাকরি সেটা হলো আপনার রাস্তা ঝাড়ু দেবেন। এই রাস্তা ঝাড়ু দেওয়া কাজটিও আপনাকে প্রতি ঘন্টায় 12.5 টাকা করে পয়সা দিতে হবে। 12.5 টাকা না, 12.5 পাউন্ড। 1 পাউন্ড সমান যদি 165 টাকা ধরেন আপনি, তাহলে একটু হিসেব করে দেখেন তো, 1 ঘন্টা কাজ করলে যদি আপনি 150 টাকা করে ধরেন, 1800, 2500 টাকা, প্রায় 1 ঘন্টা যদি একজন
ক্লিনার যদি ক্লিন করে তার বেতন হবে 2,500 টাকা বাংলাদেশি টাকায়। তাহলে 2,500 টাকা যদি 1 ঘন্টায় হয়, একটা মানুষ যদি 8 ঘন্টা কাজ করে, আপনি এখন 8 দিয়ে 2,500কে গুণ করলে কত হয়? 8 দুগুণে 16,000 আর 8-এর অর্ধেক 4,000, 20,000। অর্থাৎ একজন শ্রমিকের মিনিমাম মজুরি 8 ঘন্টার বেসিসে যদি কাজ করে তাহলে সেটা হলো বাংলাদেশি টাকায় 20,000 টাকা। খেয়াল করে দেখেন, এই 20,000 টাকা একজন শ্রমিককে বেতন দিয়ে যে উৎপাদন হয়, সেই উৎপাদিত প্রোডাক্টের দাম কি কম দামে বিক্রি করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যার কারণে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই উন্নত বিশ্বের প্রোডাক্টের দাম অনেক বেশি। প্রোডাক্টের মান দ্বিতীয় কথা, কিন্তু শ্রমিকের বেতনের বেশি হওয়ার কারণে প্রোডাক্টের দাম অনেক বেশি। এই প্রোডাক্টের দাম যেহেতু বেশি, সেহেতু মানুষের জীবনও কিন্তু এখানে কঠিন, কারণ মানুষের খরচ অনেক বেশি। মানুষ যা ইনকাম করে তা খরচ করে কিচ্ছুই থাকে না। আর যারা বেশি ধনী লোক তারা পৃথিবীর সব দেশেই ভালো অবস্থায় আছে, তাদের কথা বলে লাভ নেই, আমি সাধারণ মানুষের কথা বলছি। তাহলে দেখেন, এই দেশের সমস্ত পণ্য আমরা চায়না থেকে, ইন্ডিয়া থেকে, উন্নয়নশীল দেশ যেসব দেশে শ্রমিকের বেতন কম সেখান থেকে নিয়ে আসি। এখন আমেরিকার উৎপাদিত পণ্য যখন আপনি বাংলাদেশে নেবেন, সেটার দাম কি পরিমাণ হবে আপনি সেটা বুঝতে পারছেন। বাজারে চলুক বা না চলুক, চুক্তির শর্ত অনুসারে তারেক রহমানকে আমেরিকার থেকে এই প্রোডাক্ট আনতেই হবে। এখন বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশের যে স্বাধীনতা, এটা কিন্তু এখন আর নেই। আপনারা বুঝতে পারেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী। এখন যারা আছেন এরা পরাধীন প্রধানমন্ত্রী। এদেরকে আমেরিকার কথার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে অনেকে দিল্লির তাবেদার বলেছিলেন, কিন্তু দিল্লিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নাকে দিয়ে বাংলাদেশে বড় বড় প্রজেক্ট করিয়েছে। এই যে কর্ণফুলী টানেল, এটি চায়নারা করেছে। আপনার পদ্মা সেতু, যেটা আমাদের বাজেটের 20%, এক বছরের বর্তমান বাজেটের ইকুইভ্যালেন্ট 20% তিনি দিয়ে যেটি করেছেন সেটি চায়না করেছে। এবং যে রেল সেতুটি হয়েছে সেটার অর্থায়নও চায়না করেছে। তার মানে কি, দিল্লি কি চায়নার সাথে বন্ধুত্ব আছে? নেই। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যার ছিল স্বাধীনতা, যার ছিল গুণ, যার ছিল বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং মায়া। আর আজকের যে তাবেদার প্রধানমন্ত্রীকে আপনারা বসিয়েছেন, তিনি আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছেন। দেশের স্বার্থ তো দিচ্ছেন, দেশটাও একসময় চলে যাবে। আপনারা দেখেন যে চায়না আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তির দুইটা কনসিকুয়েন্স। একটা হচ্ছে আপনারা দেখবেন যে চুক্তিটি কেনাবেচার উপরে নির্ভর করছে সেটা দেখা যাবে, সেটা হলো ডিসক্লোজ পার্ট। নন ডিসক্লোজ পার্ট একটি রয়েছে এই চুক্তির, সেটি আপনিও জানবেন না, আমিও জানবো না, কিন্তু গোয়েন্দা সূত্রে আমরা যেই খবর পেয়েছি সেখানে আরও 10টি ক্লজ রয়েছে। এই 10টি ক্লজের মধ্যে একটি ক্লজ হচ্ছে, তারা বার্মাতে ভেঙে একটি রাষ্ট্র করতে চাইলে বাংলাদেশকে বেজ হিসেবে ব্যবহার করতে দিতে হবে। এক, বঙ্গোপসাগরে যেই কোনো সময়ে, যেই কোনো প্রয়োজনে আমেরিকা যদি তাদের ঘাঁটি করতে চায়, বাংলাদেশ নিষেধ করতে পারবে না। এবং বাংলাদেশের এই ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা যদি পৃথিবীর অন্য কোনো দেশে হামলা চালাতে চায়, তাহলে বাংলাদেশ সেই ক্ষেত্রে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিতে হবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এই তারেক রহমান, এই জামাতে ইসলাম, এই ডক্টর ইউনূস, এই আসিফ নজরুলেরা মিলে এমন একটি জায়গায় নিয়ে গেছে যে বাংলাদেশ পয়েন্ট অফ নো রিটার্ন। এই যে জুলাই মাসে আন্দোলন করার যে জনগণ ছিল, এই জনগণের মাথার উপরে লবণ রেখে যে বড়ি খাওয়া, সেই বড়ই খাওয়া লোকেরা, এই নাহিদ, এই সার্জিস, এই হাসনাতরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমেরিকাতে বাড়ি গাড়ি হয়ে গেছে, আমেরিকার টিকিট হয়ে গেছে। এখন শুধু সময় হইলে তারা বাপের দেশে চলে যাবে, কিন্তু আপনাদেরকে বিক্রি করে রেখে গেল। আপনার সন্তানের স্কুল, আপনার সন্তানের ভবিষ্যৎ, চাকরি এবং
তার জীবন ধ্বংস করে গেল। এই যে বাঙালি যুগে যুগে বাঙালিরা পরাধীন হয়েছে কেন? দেশীয় মির্জাফরের কারণে। এই দেশীয় মির্জাফরদের নেতৃত্ব দিয়েছে আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস। আজকে আপনারা হয়তো এটা বুঝতে পারেননি, দিন যত যাবে ততই পরিষ্কার হবে। এই কদিন দেখেন নাই সরকার বাহাদুর বলছে যে আমাদের দেশে আমাদের প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ তেল রয়েছে, কিন্তু তারপরেও 3 মাইল 4 মাইল লাইন দিয়ে তেল পাওয়া যাচ্ছিল না। আমি এক নায়িকার সাথে কথা বলছি, উনি বলে যে আমি একটা বিশেষ পদ্ধতিতে ঘুষ দিয়ে এই কি বলে যে তেল আনতে পাঠাই, তাও অর্ধেক টাঙ্কি দেয়, পুরো টাঙ্কি দেয় না। খেয়াল করে দেখেন। কিন্তু আমেরিকার সাথে যেদিনই চুক্তিটা হয়ে গেল সেদিন থেকে আজকে যা দেখেন আপনি তেল নিতে কোনো অসুবিধা হবে না। তার মানে আমেরিকার গুপ্তচররা, আমেরিকার দালালরা বাংলাদেশের এই তেল সিন্ডিকেটটাকে রক্ষা করেছিল। এখন যেহেতু একটা চুক্তি হয়ে গেছে, গতকাল সাইন হয়ে গেছে, আজকে আপনি যা দেখেন তেলের কোনো সংকট নাই। কেন সংকট নাই? কারণ তেলের তো আসলে সংকট ছিল না। কারণ প্রত্যেকটা দেশ 2 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত চলার মতো জ্বালানি তার সংরক্ষণ করে রাখে। বাংলাদেশেরও সেটা ছিল 2-3 মাসের। এখন তেল যেদিন যুদ্ধ লাগে তার 3 দিন পর থেকে তেল নাই। কারণটা কি? কারণটা একটাই, যে আমেরিকা কৃত্রিমভাবে তার দালালদের মাধ্যমে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, ফারুকি, রিজওয়ানা, তারপরে ওই যে আরেকটা বাটপার আছে না, আদিলুর রহমান, এই বাটপারদের মাধ্যমে একটা সিন্ডিকেট করে তেলটাকে কুক্ষিগত করে রেখেছে এবং এই কৃত্রিম সংকটটা তৈরি করে তারেক রহমানের কাছে খবর পাঠালো যে হয় সই করো, না হয় কিক আউট, জনগণ দিয়ে কিক আউট করাবো। এই কথা বলার পর তারেক রহমান তো কলিজা দুক দুক করছে। তখন তিনি বাধ্য হয়ে এই এপ্রিল মাস শেষ হওয়ার আগেই, মে মাস আসার আগেই তিনি চুক্তিটিতে স্বাক্ষর করলেন। হেরে গেল বাংলাদেশ আর জিতে গেল আমেরিকা। আমেরিকানরা জিতবেই আর আপনারা হারবেনই। আপনাদেরকে এখনই জেগে উঠতে হবে, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং দেশ বিক্রির যে নীল নকশা, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে নীল নকশা, সেটাকে রুখে দাঁড়াতে হবে। তা না হলে বাঙালির দেশ বাংলাদেশ থাকবে না। এর জন্য সবচেয়ে ক্ষতি হবে এই সরকারের। আমি আশা করি তাদের বোধোদয় হবে, না হলে তারা তাদের পরিণতি দেখবে। আপনি বলছেন সরকার বিপদে পড়বে, সরকারের ক্ষতি হবে। কি ক্ষতি? মানে আওয়ামী লীগের যেমন ক্ষতিটা হয়েছে, করুণ বিদায় নিতে হয়েছে, ওরকম? এরকম তাই কোনো লাভ হয় না তো। আমি তো এর মানেই বুঝি না। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি পান্না ভাই, আপনার দর্শকরা খুব আপনার যেহেতু এই অনুষ্ঠানটি খুবই অসংখ্য মানুষ দেখে, শেখ হাসিনা যদি বিচার বিভাগকে প্রচন্ড দলীয়করণ করে আজ্ঞাবহ না করত, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার এই করুণ পরিণতি হতো না। এখানেই দেখেন সরকারের, না আমি যদি বলি সরকারের দায়বদ্ধতা আছে বা সরকারের দায় আছে আমেরিকার সঙ্গে, এখানেই যে একটি জনবিচ্ছিন্ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরই অনুগত বিরোধী দল, মেইনলি তো জামাতি আর এনসিপির কয়েকজন আছে, তারা কিছু হলেই ভারত আমাদের আধিপত্যবাদ করে, ভারত এই করে, যদিও আজ পর্যন্ত দেখাতে পারেনি ভারত এখানে কি কি আধিপত্যবাদ করে, শুধু বক্তৃতার খাতিরে বক্তৃতা। তো তারাও কিন্তু এই প্রশ্নটা উত্থাপন করার সাহস দেখায়নি কিংবা তাদের কোমরে জোর ছিল না। যার ফলে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এই পার্লামেন্টও অ্যাকচুয়ালি একতরফা ধরনের পার্লামেন্ট। এটি সরকারকে ভবিষ্যতে বিপদে ফেলবে, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। বলছি আপনার সঙ্গে প্রথমেই একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে বৃহস্পতিবার। সমাপনী অধিবেশনের শেষ দিন, মানে সমাপনী দিনে আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্যে একটি কথা বলেছেন যে এই সংসদ যেন কার্যকর হয়। অবশ্যই ভালো কথা, আমরা আশা করি। কিন্তু তিনি বলেছেন যে এই সংসদ পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে বা কোনো ধরনের প্রতিক্রিয়া আছে কিনা? জি, ধন্যবাদ। এই বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করে নিলেন যে এই সংসদ 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না। কারণ সংসদ যদি সব দল অংশগ্রহণ করতো তাহলে আর বলতে হতো না যে এই সংসদ সবার। বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ পছন্দ করুক না করুক, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বা ভোটারদের, আরও পরিষ্কারভাবে বললে 30 থেকে 35% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে।
এবং এটি কন্টিনিউয়াস। 1979 সাল থেকে, যখন থেকে বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে 2008 পর্যন্ত, তখন পর্যন্ত দুটি দলই, আমি বলবো বিএনপিও, দুটি দলই মোট 70 থেকে 72 অংশের জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেছে, কেউ কম বেশি হয়েছে। তো সেইখানে এই সংসদ নিঃসন্দেহেই বাংলাদেশের সকল জনগণের প্রতিনিধিত্ব করে না। তো এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যে আপনার মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী কিংবা কিছুটা বিএনপিও দায়ী তাদের নীরবতা অন্যায়ের সময়, এটার ফলশ্রুতিতে বাংলাদেশে নিকট ভবিষ্যতে এই পার্লামেন্টটি আবারও একতরফা পার্লামেন্ট হিসাবেই পরিচিতি পাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। প্রায় 2 মাস তো চললো এই সংসদ, মানে যে মেয়াদ, অন্তত প্রথম অধিবেশনটি। এই 2 মাসে সিগনিফিকেন্ট কিছু আপনি লক্ষ্য করেছেন, অথবা সংসদ কার্যকর হয়েছে? আওয়ামী লীগ নেই, এটা তো আমরা সবাই জানি, এবং 35 থেকে 40% জনগণের প্রতিনিধিত্ব থাকছে না বা নেই। কিন্তু তারপরেও যারা আছেন, কি মনে হয় সংসদ তার ভূমিকা ঠিকমতো পালন করতে পেরেছে কিনা? জনগণের প্রত্যাশা অনুযায়ী বা জনগণের সমস্যা নিয়ে কতটুকু কথা হয়েছে? এই পার্লামেন্টে যেটি সবচেয়ে দুঃখজনক বিষয়, যে যে শিশু হত্যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ মদতে, হামের ভ্যাকসিন না কেনার জন্য, কিংবা জ্বালানি তেল নিয়ে যে মানুষের বিড়ম্বনা হলো। আমার একটা বিষয় পান্না ভাই বোধগম্য হলো না, যে এখন কিন্তু আর পেট্রোল পাম্পের লাইন নাই, আপনি যদি আপনার সাংবাদিকদের দেখতে থাকেন। আবার নতুন করে কোনো জাহাজও আসেনি। তো তাহলে তেল আমাদের এখানেই ছিল। জাহাজ আসছে, সেগুলো হয়তো আনলোড হয়নি, এসেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তার মানে, এবং অকটেন পেট্রোলের একটা বড় অংশ এখানে উৎপাদন হয় বাই প্রোডাক্ট হিসাবে। তাহলে এটি একটি স্বাভাবিকভাবে বিশাল ম্যানেজমেন্ট ফেইলিওর, ব্যবস্থাপনা। আপনি বলছেন যে সব বিষয় নিয়ে কথা হয়নি, এত গুরুতর সমস্যা বা সংকট ছিল আমাদের, সেই বিষয় নিয়ে খুব বেশি অ্যাড্রেস করা হয়নি জাতীয় সংসদে, সরকারি দল থেকে কিংবা বিরোধী দল থেকে। কিন্তু আরো একটি বিষয়, যেই কথিত বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই বাণিজ্য চুক্তি নিয়ে এই কয় মাস যে এত কথা হচ্ছে, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন সময় থেকে, বাণিজ্য চুক্তির মানে বাস্তবায়নের শুরুটা আমরা দেখলাম 14টি বোয়িং বিমান কেনার মাধ্যমে, এবং যেখানে সংসদ সদস্য রুমিন ফারহানা এই বিষয়টি মাইক চুক্তি নিয়ে সংসদ আলোচনার দাবি জানিয়েছিলেন, তার মাইকটি একটা সময় অফ করে দেওয়া হলো। মানে এই এত বড় একটি জাতীয় ইস্যু, মানে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু, সেটা নিয়ে আলোচনা হলো না, কি কারণে? এখানেই দেখেন, সরকারের নয়, আমি যদি বলি সরকারের দায়বদ্ধতা আছে বা সরকারের দায় আছে আমেরিকার সঙ্গে, এখানেই যে একটি জনবিচ্ছিন্ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরই অনুগত বিরোধী দল, মেইনলি তো জামাতি আর এনসিপির কয়েকজন আছে, তারা কিছু হলেই ভারত আমাদের আধিপত্যবাদ করে, ভারত এই করে, যদিও আজ পর্যন্ত দেখাতে পারেনি ভারত এখানে কি কি আধিপত্যবাদ করে, শুধু বক্তৃতার খাতিরে বক্তৃতা। তো তারাও কিন্তু এই প্রশ্নটা উত্থাপন করার সাহস দেখায়নি, কিংবা তাদের কোমরে জোর ছিল না। যার ফলে আমি যেটা শুরুতেই বলেছিলাম, যে এই পার্লামেন্টও অ্যাকচুয়ালি একতরফা ধরনের পার্লামেন্ট। আর তবে এই পার্লামেন্টের একটা সৌন্দর্য হয়েছে, যেটি আমার মতো মুক্তিযোদ্ধার সন্তানকে বা বাংলাদেশের কোটি কোটি মানুষকে উজ্জীবিত করেছে, সেটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাহসী উচ্চারণ। এবং দেখেন, ফজলুর রহমান যখন রাজাকার আল বদর বলে সম্বোধন করলো, তখন কিন্তু বিএনপির কোনো লোক মাইন্ড করেনি। তারা প্রচন্ড প্রতিবাদ করেছে, নিজেদেরকে শহীদ পরিবারের সন্তান দাবি করা, এবং জামাত ইসলামের প্রধান, সংসদে বিরোধী দলের নেতা নানা বক্তৃতা, রাগের চোটে। অর্থাৎ ফজলুর রহমান সাহেব ওষুধটা ঠিক জায়গায় দিয়েছে। আমরা যেটা বারংবার বলে আসছিলাম, যে জামাত অ্যাকচুয়ালি 71-এর জন্য কোনো অনুতপ্ত নয়, তারা ক্ষমাপ্রার্থী নয়, বরং আমাদের তরুণ প্রজন্ম, আমাদের পুত্র কন্যাদেরকেও তারা বিভ্রান্ত করে, যে নাহিদ হাসনাতদের বিভ্রান্ত করে 47 আর 24-কে গৌরবান্বিত করা যে অপপ্রয়াস তারা করছে, বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হয়েছে যে আমাদের সেই প্রখ্যাত সাহিত্যিক, বহুমাত্রিক সাহিত্যিক ডক্টর হুমায়ুন আজাদের সেই বিখ্যাত কথা,
যে একজন রাজাকার রাজাকারই থাকে, বরং একজন মুক্তিযোদ্ধা সবসময় রাজাকার থাকে না, মাঝে মাঝে মুক্তিযোদ্ধাও রাজাকার হয়ে যায়। আমি তো আশা করেছিলাম ফজলুর রহমান সাহেবের এই সাহসী উচ্চারণের পর সংসদ নেতার উপস্থিতিতে, যিনি নিজেকে সব সময় বলে আমরাই অন্যতম যুদ্ধ করেছি রণাঙ্গনের, সেই মাননীয় স্পিকার বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন তার কোনো বক্তব্য আশা করব। তিনি বরং জামাতের মধ্যে দু একটা মুক্তিযোদ্ধা খোঁজার চেষ্টা করলো, বলল যে একজন মুক্তিযোদ্ধা আছে। এটা খুব বেদনার, এবং এটা স্পিকারের পদকে অসম্মান করেছে, মুক্তিযোদ্ধার হিসাবে তার অবদানকেও অসম্মানিত করেছে। এই মুহূর্তে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী বলেছেন যে এই সংসদ পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে। আমরা মেনে নিলাম যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে, আর সেই জায়গা থেকে হয়তো তিনি বলেছেন, আমরা যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু এই সরকার শপথ নেওয়ার পর থেকেই সারা দেশে যে নির্বাচনটি হয়েছে সেটা হচ্ছে আইনজীবী সমিতির নির্বাচন বা বার কাউন্সিলের নির্বাচন। আমরা দেখলাম যে কয়েকটি জেলা নির্বাচনে, জেলা পর্যায়ের নির্বাচনে প্রথম দিকে আওয়ামী লীগের সমর্থিত বা আওয়ামী মনোভাবাপন্ন বা স্বতন্ত্র প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা অনেক জায়গায় জয়লাভ করেছেন। একটা পর্যায়ে এসে দেশে বিভিন্ন স্থানে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে আইনজীবীদের, সেইগুলো হেল্ড আপ করে দেওয়া হলো। আবার কোথাও কোথাও আর নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীরা বাতিল করা হলো। আওয়ামী দোসর ট্যাগ দিয়ে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হলো। ইভেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচনের ক্ষেত্রেও আমরা এটি দেখলাম, প্রায় 40 জন প্রার্থীতা বাতিল করা হলো। এটি তাহলে গণতন্ত্রের কোন নমুনা? ছি, গণতন্ত্রের এটি কোনো নমুনা না। এটি সরকারকে ভবিষ্যতে বিপদে ফেলবে, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আপনি আমাকে যে পরিচয় করিয়ে দিয়েছিলেন অ্যাপার্ট ফ্রম অ্যাডভোকেট, যে এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক, আমি খুবই অল্প সময় বলি, এটি আমরা 2020 সালে গঠন করতে বাধ্য হয়েছিলাম যখন দেখলাম সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একটি নিজস্ব গঠনতন্ত্র আছে এবং তার একটি ইলেকশন রুলস 2001 প্রণীত করা হয়েছিল। এটি করেছিলেন বারের সাবেক সভাপতি, প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব। আমরা সবাই একমত হয়েছিলাম। সেখানে আছে যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক কোনো দলের প্রশ্রয়, মদত বা রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ইচ্ছায় না। এটি একটি স্বাধীন সংগঠন। আমি আপনাকে মনে করিয়ে দেই, আমাদের আইনজীবীদের এবং বাংলাদেশের ইতিহাসে পেশাজীবীদের আন্দোলনের সবচেয়ে গৌরবময় অধ্যায় ছিল 80-র দশক, যখন হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে, অষ্টম সংশোধনীর বিরুদ্ধে বাংলাদেশের আইনজীবী সমাজ, সব আইনজীবী মত একত্রিত হয়ে প্রয়াত শামসুল হক চৌধুরী, এখনো আমাদের মাঝে আছেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, মারা গেছেন প্রয়াত সিরাজুল হক, খন্দকার মাহবুদ্দিন সাহেব, প্রয়াত খন্দকার টিএইচ খান সাহেব, খন্দকার সাহেবও মারা গেছেন, অন্যান্য আরো সিনিয়র আইনজীবী নেতারা, সাবেক বিএনপি নেতা, কিন্তু বারে কোনো রাজনৈতিক দলবাজি করতেন না, প্রয়াত মির্জা গোলাম হাফিজ। এনারা মিলে একটা বারের একটা যে স্বতন্ত্র, সারা বিশ্বে আইনজীবীদের যে মর্যাদা, যে তারা কোনো দলের দলবাজ ক্যাডার না, দলীয় লেজুন না, এইটি 90 সাল পর্যন্ত ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে 90 সাল পর্যন্ত দুই নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সুপ্রিম কোর্ট বারে গিয়ে আইনজীবীদের কাছে পরামর্শ নিত। এবং আপনি অবাক হবেন, 1967 সম্ভবত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সম্মেলনে, যেখানে সভাপতিত্ব করেছিলেন আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে প্রধান অতিথি ছিল আব্দুস সালাম খান, পূর্ব পাকিস্তান হাইকোর্টে, তাও সুপ্রিম কোর্ট না, তখন তো আমরা পাকিস্তানের অধীনে, পূর্ব পাকিস্তান হাইকোর্ট বারের সভাপতি আব্দুস সালাম খান। কিন্তু 90-এর পরে 91-তে তথাকথিত গণতন্ত্রের যাত্রা, আমি এই জন্যই বলছি গণতন্ত্র শুরু হলো না, তখন আমাদের দুই নেত্রীরই পছন্দ হলো না যে আইনজীবীরা স্বাধীনভাবে থাকবে। এবং ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আমার জানা মতে তারা এই মতের সঙ্গে একমত ছিল না। কিন্তু শেখ হাসিনা গঠন করিয়ে দিলেন আওয়ামী আইনজীবী পরিষদ, বেগম জিয়া গঠন করিয়ে দিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ওই যে দলবাজির যে নগ্ন প্রতিযোগিতা, সেটির চূড়ান্ত রূপ আমরা দেখলাম লাস্ট 15 বছরে। এবং যে কারণে আমি তখন বলতাম সাহস করে যে প্যানেল আসে আমাদের, একটা আসে গণভবন থেকে,
অর্থাৎ শেখ হাসিনা থাকতেন, মাননীয় প্রধানমন্ত্রী ছিল তখন, আরেকটা আসতো আজকের সম্মানিত প্রধানমন্ত্রী ইংল্যান্ডে থাকতেন, লন্ডনে, আমি বলতাম টেমস নদীর ধার থেকে। তো এইবার তো আর নয়াদিল্লি থেকে প্যানেল বোধহয় আসেনি, কিন্তু পার্লামেন্ট থেকে বা বিএনপির অফিস থেকে এসছে। আর এইটা আসতে গিয়েই 22, 23, 24-এ আরেকটা যে মাফিয়া ছিল শেখ তাপস, যে বিচার ব্যবস্থা ধ্বংসের খলনায়ক, সে যে 3 বছর বারে ইলেকশন করতে দেয়নি, ভিন্ন মতাবলম্বী আইনজীবীদের গ্রেপ্তার করিয়েছে, পুলিশ দিয়ে আহত করিয়েছে, মব করেছে, বারের মধ্যে আইনজীবীদের ধাওয়া করেছে, তার এখন বিএনপি বোধহয় প্রতিশোধ নিচ্ছে যে ওদের আমি করতে দেব না। এই যে ন্যায় বিচারের বদলে প্রতিশোধ স্পৃহা পান্না ভাই, এটি জাতিকে প্রচন্ড ভোগাবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। আমাদের আইনজীবীদেরও ব্যর্থতা, আমরা স্বাধীন পেশা করি কিন্তু মানসিকভাবে স্বাধীন হইনি। 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন এবং বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব, তাজউদ্দিন আহমেদের প্রজ্ঞা, অসংখ্য মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ আমাদের পায়ের শৃঙ্খল ভেঙে দিয়েছে, কিন্তু আমাদের মাথার শৃঙ্খল ভাঙেনি। যার ফলে সুপ্রিম কোর্টে গত 8-9 বছর ধরে একের পর এক অনিয়ম হচ্ছে, বারের সংবিধান লঙ্ঘন করে কাজ হচ্ছে। আমাদের রাজনৈতিক দলগুলো জেনে বুঝে বারের সংবিধানকে ফ্রাস্ট্রেট করছে। এর থেকে মুক্তি না হলে গণতন্ত্র তো শুরু করাই ডিফিকাল্ট হবে। সবচেয়ে বড় কথা, স্বাধীন বিচার বিভাগের পথ সুদৃঢ় হবে না, কারণ স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বার ছাড়া অসম্ভব। ঠিক যেরকম হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না শেক্সপিয়ারের, সেরকম স্বাধীন বার ছাড়া স্বাধীন সুপ্রিম কোর্ট হবে না। অতীতেও স্বাধীন বার ছিল না, একটা সময় বিএনপির দাসত্ব করেছে, লাস্ট 10-12 বছরে আওয়ামী লীগের দাসত্ব করেছে, এখন বিএনপিটা আবার নতুন করে করছে। এই নির্বাচন তারই একটা নমুনা, এবং এর জন্য সবচেয়ে ক্ষতি হবে এই সরকারের। আমি আশা করি তাদের বোধোদয় হবে, না হলে তারা তাদের পরিণতি দেখবে। আপনি বলছেন সরকার বিপদে পড়বে, সরকারের ক্ষতি হবে, কি ক্ষতি? মানে আওয়ামী লীগের যেমন ক্ষতিটা হয়েছে, করুণ বিদায় নিতে হয়েছে, ওরকম? এরকম, তাই কোনো লাভ হয় না তো, আমি তো এর মানেই বুঝি না। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি পান্না ভাই, আপনার দর্শকরা খুব আপনার যেহেতু এই অনুষ্ঠানটি খুবই অসংখ্য মানুষ দেখে, শেখ হাসিনা যদি বিচার বিভাগকে প্রচন্ড দলীয়করণ করে আজ্ঞাবহ না করত, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার এই করুণ পরিণতি হতো না। কারণ যে মামলাটায় হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা বাদ দিয়ে দিয়েছিল, আমি একজন আইনের ছাত্র হিসাবে সাংবিধানিক আদালতের আইনজীবী হয়ে বলি, এই ধরনের আইন বাতিল করে দেওয়া বা সরকারের গেজেট বাতিল করে দেওয়া মামলার বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করলে সম্মানিত চেম্বার জাজ প্রথমেই যে কি করে, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে দেয়, কারণ একটা আইন বাতিল করে দিয়েছে হাইকোর্ট, অথবা একটা গেজেট বাতিল করে দিয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটার যে গেজেট চালু করেছিল শেখ হাসিনা সরকার, সেটি হাইকোর্ট বাতিল করে দিয়েছে, রাইট অর রংলি। এটি আপিল বিভাগে যাওয়া মাত্রই স্টে হবে। তখন যদি জুলাইয়ের 3 তারিখেতে স্টে হয়ে যেত, তদানীন্তন অ্যাটর্নি জেনারেল নিয়ে গিয়েছিল চেম্বার জজ তাকিয়ে থেকেছে, সরকার মাইন্ড করে যদি মুক্তিযুদ্ধের সন্তান এখানে জড়িত। এই যে আজ্ঞাবহ কোনো প্রতিষ্ঠান সরকারকে বাঁচাতে পারে না, এটা যদি বিএনপি আওয়ামী লীগ থেকেও শিক্ষা না নেয়, তাহলে তাদের জন্য তো যা হবে তারা বুঝবে, কিন্তু আমাদের সাধারণ জনগণের জন্য যেটা বেদনার, যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, ওই শামসুর রহমানের কবিতায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। বাংলাদেশ ঠিক হলো না। ঠিক বোধহয় হবেও না আমাদের জীবদ্দশায়। মানে আওয়ামী লীগ যে কাজগুলো করে গেল, জাতীয় নির্বাচনগুলো তো একেবারে শেষ করে দিল। প্রতিটা ইনস্টিটিউশনাল যে নির্বাচন, পেশাজীবী সংগঠনগুলোর যে নির্বাচন, এই বারে ইলেকশন হয়েছে, আপনি শেখ ফাজলুল তাপসের কথা বলেছেন, বিজেপি ইলেকশন বলেন, আমি সাংবাদিকতার জায়গা থেকে বলতে পারি, সাংবাদিকদের যে প্ল্যাটফর্ম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি কিংবা প্রেস ক্লাব, একই অবস্থা হয়েছিল। তো এখনো সেই ধারা তাহলে এখন চলছে, তাই একই, না? খালি চেহারা চেঞ্জ হয়েছে। আপনি মঞ্জুর আলম পান্না তখনও সাহসের সঙ্গে, আমি তো বলি সংসপ্তকের মতো, আপনি তখনও প্রতিবাদ করেছেন। আপনি ইউনূসের আমলে রেয়ার সাংবাদিক সাহস করে প্রতিবাদ করেছেন, কারাবরণ করেছেন, এখনো করছেন। প্রশ্নটা হলো, এই প্রতিবাদের শেষ কোথায়? না, শেষ নেই। যেহেতু শেষ নেই, আমাদেরকে কথা বলে যেতে হবে। অনেকে না, বলে যে কথা তবে বলতে হবে, হ্যাঁ, ক্ষমতাকে প্রশ্ন করবই আমরা, যাই হয় হোক, কারণ ক্ষমতাকে প্রশ্ন না করলে আরো স্বৈরাচার হয়ে যাবে। আমি যখন একটি টেলিভিশনে মানে
সাংবাদিকতা বা সম্পাদকীয় কাজের পাশাপাশি যখন অ্যাঙ্কারিং করতাম, অনেকে বলতেন আওয়ামী লীগ সরকারের সময় যখন এই টক শোতে অ্যাঙ্কারিং করতাম, তখন অনেকে বলতেন যে এত কথা বলে লাভ কি, এত টক শো করে লাভ কি? আমার উত্তর ছিল যে এত কথা বলে যখন লাভ হচ্ছে না, তখন কথা না বললে কি হতো? অথবা কথা বলার মাধ্যমে যদি কিছুটা লাগাম টেনে ধরা যায়, তাই না? এই আর কি। জি, তারপর আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ জানিয়ে যেতে হবে, যেহেতু এর কোনো শেষ নাই। আমাদের এই কথা বলার শেষ থাকবে না নিশ্চয়ই। আপনি ভালো থাকবেন, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।